শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী ভূতের রাজা। মানুষের বিশ্বাসের গণ্ডি খুবই সীমিত, তাই এই জগতের বেশিরভাগটা মানুষের অজানার মধ্যে, অবিশ্বাসের মধ্যেই বিরাজ করে। যুক্তিবাদী মন কিছুতেই মেনে নিতে পারে না অলৌকিকের অস্তিত্ব, যতক্ষণ না সে নিজে শিকার হচ্ছে। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক কাহিনী ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনা যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের উপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরুলেও মাঝপথে সন্ধে হবেই, তখন একটা আশ্রয় দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ করলাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গুঁজবার জায়গা দিতে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেইলর সাহেবও আজ রাত্রে সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনারও থাকবার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভিতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভিতর ঘুমোতে আসে। তো বেশ, তো মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। দেখুন, আমি রাজি। আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছালাম। ডুলি বেয়ারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানেই থাকবে? হ্যাঁ। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে। ভালোই হলো। 2 জন কেন, 3 জন। 3 জন? 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না না, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি ওই কুঠির দারোয়ানের কথা বলছো? না না, সে রাত্রে এখানে থাকে না। না, আমি দারবানের কথাও বলছি না। শোনোনি, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন। ও হো, হ্যাঁ শুনেছি বটে। তা সে রূপকথার আমি এক বর্ণও বিশ্বাস করি না। তুমি করো নাকি? যদি করতাম তাহলে এখানে একা রাত কাটাতে আসতাম। দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি।
এমন বীভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। তা পছন্দ হয়েছে বলছো? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবে না। তবে তাহলে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলাম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথুরের ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর, দেখলেই বুকের কাছটা ছেদ করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁখারির ওপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলাম, এ মূর্তি যদি সত্যি সত্যি রাত্রে কুঠির ভিতর ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলাম। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্টি পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁত খুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপরে চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মড়মড় শব্দ করে যেন শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, একবার শুনলাম শৃগাল দলের মরা কান্না, একবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার দরজার উপরে দুমদুম করে আঘাত হল। ধর্ম করে আমি বিছানার উপরে উঠে বসলাম। সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলাম। লগবুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মা কাওয়াড়, লগবুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মা কাওয়াড়,
লোগো বুড়ো দীর্ঘ সিনে এই তো সাঁওতালি ভাষা। মা গাওয়ার নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। দীর্ঘ সিনে গান কিন্তু এত রাতে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হল, এবার আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যি কেউ দরজা ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? লোগো বুড়ো দীর্ঘ সিনে ঘন্টা বাড়ি মা গাওয়ার লোগো বুড়ো দীর্ঘ সিনে ঘন্টা আবার গান শুনলাম। মা গাওয়ার এবারে আমার খুব কাছে, দীর্ঘ সিনে একেবারে কুঠির বারান্দার উপরে। মা গাওয়ার সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভেতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমন সময় শুনলাম, গুপ্ত, গুপ্ত, ভগবানের দোহাই খোলো, দরজা খোলো শিগগির। এ তো টেলারের গলা। আহ, হাঁপ ছেড়ে বাঁচলাম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। টেলার হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল, তার চোখ মুখ পাগলের মতো, হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, আরে টেলার, কি হয়েছে? কি এত রাতে কি দরকার তোমার? গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? হ্যাঁ, না না, আমি বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজায় কে যেন কড়া নাড়ছে আর গান গাইছে। ওই যে, ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হল, সঙ্গে সঙ্গে সেই গান। লোগো বুড়ো দীর্ঘ সিনে ঘন্টা বাড়ি মা গাওয়ার লোগো বুড়ো দীর্ঘ সিনে ঘন্টা বাড়ি মা গাওয়ার লোগো বুড়ো দীর্ঘ আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুম করে খুলে গেল। বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলাম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে ও? কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি সাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে চলে গেল। গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাশে টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলার আমার বিছানার উপরে বসে পড়ে বলল, গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। লোগো বুড়ো দীর্ঘ সিনে ঘন্টা বাড়ি মা গাওয়ার লোগো বুড়ো দীর্ঘ সিনে ঘন্টা বাড়ি। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশুপক্ষী কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার কোণে চোখ গেল, কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলাম,
এই এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বের হলো। এদিকে রে। আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শাল বনে থাকেন। হ্যাঁ, তো এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গেই আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলেছিলি, তাই তো? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন। হ্যাঁ, আর গান কে গাইছিল? আমি। এমন সময় টেলারও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললাম। টেলার তো শুনেই মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। রাস্কালটাকে একবার ধরতে পারলে দেখিয়ে দিতুম। সারা রাত কি অশান্তিতেই কেটেছে। আরে যাক যাক, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমাদের উপায় কি হবে? কুটির দারবানও এলো না, ডুলি বেয়ারারাও বোধহয় এই দুর্যোগে আর আসবে না। আমরা যাব কেমন করে? আমাকে তো যেমন করেই হোক আজ যেতে হবেই। বম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার 2 সিটের গাড়ি। আমি, আমার আর্দালি, তুমি, তোমার চাকর, তোমার মালপত্র, অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আর্দালে। টেলারের আর্দালি এসে সেলাম করলো। আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। তুমি কি সত্যি সত্যি পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও নাকি? নিশ্চয়ই, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দী হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানে ইংরেজি নভেল বার করে পড়তে বসলাম। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলাম বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হলো, ঠিক যেন কাঠের আওয়াজ। আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপরে ধাক্কার আওয়াজ। কি আশ্চর্য, টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাতে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুটির ভিতরে ভূতের রাজা শুতে আসে। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলাম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাতে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলোভে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললাম, এই কে আছো ওখানে? চলে যাও, বলে কিন্তু আমি এক্ষুনি গুলি করব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে যেন হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনলাম। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল।
সে হাসি অমানুষিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেরে গিয়ে মারলাম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসল, সেই সাঁওতাল পুরুতটা। কাল আবার কি করতে এসেছিলি এখানে? চালাকি পেয়েছিস না? আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম। কোথায় তোর ঠাকুর? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। চাপ, মিথ্যে কথা বলে। আমি নিজের চোখে দেখেছি টেলা থেকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলাম। সবিস্ময়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে, আর মূর্তির পেটের ওপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতে রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলাম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলাম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লাম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কাজ থেকে অবসর নিয়ে বিলেতে যাচ্ছিলেন, কিন্তু পথের মাঝে এক বিপদে পড়ে খুব সম্ভব তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের উপরে, ভিতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলার ও তার আর্দালির কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছে মিস্টার টেলার ও তার আর্দালিকে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক বাঘেরও খোঁজ পাওয়া গিয়েছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুতটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলাম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকার কুটিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী ভূতের রাজা।